আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সংঘর্ষে আহত অনেকে। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে বললেন জামায়াতের আমির। গণভোটে হ্যাঁ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরবে মন্তব্য। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা, বিকেলে যোগ দেবেন তারেক রহমান সহ শীর্ষ নেতারা। এবং সারা দেশে সংসদ নির্বাচনের প্রার্থীদের জমজমাট প্রচার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। নবম পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং আরেকটি অংশ কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। সেখানে আছেন শহীদুল্লাহ রাজু, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, সরকারি কর্মচারীদের কর্মসূচির বিস্তারিত আমাদের জানান। প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সকাল 10:30টার দিকে অবস্থান নেয় নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা প্রধান উপদেষ্টার বাসার সামনে পর্যন্ত চলে গিয়েছিল। পরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ, টিয়ারশেল, লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় এবং একটা পর্যায়ে বেলা 12টার দিকে, 12:30টার দিকে আন্দোলনকারীরা একটি অংশ কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিল এবং আরেকটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছিল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকেও কিন্তু আন্দোলনকারীদের পরবর্তীতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেয় এবং তারা একটি অংশ বাংলা মোটর এবং আরেকটি অংশ শাহবাগের দিকে চলে যায়। এখন কিন্তু এই মুহূর্তে যে দুটি সড়কেই যানবাহন চলাচল করছে এবং আন্দোলনকারীরা নামাজের সময় থেকে সরে গেছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এখন ইনকিলাব মঞ্চের কিছু সংখ্যক নেতাকর্মী তারা অবস্থান করে আছেন এবং তাদের যে ওসমান হাদি হত্যার জন্য জাতিসংঘের বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করছেন। তবে পে স্কেলের জন্য যে আন্দোলনকারীরা তারা এখন সরে গেছেন। তবে পে স্কেলের জন্য সরকারি কর্মচারী আন্দোলনকারীরা তারা জানিয়েছেন যে আগে তাদের পে স্কেলের গেজেট ঘোষণা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে এবং তাদের পে স্কেল ঘোষণা না করলে তারা কোনো সেবামূলক কর্মকাণ্ডে তারা যাবেন না এবং কর্মবিরতিতে যাবেন, এরকম আলটিমেটাম দিয়েছেন। এখন কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এবং আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত প্রায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তার জন্য। সার্বিকভাবে পরিস্থিতি বর্তমানে থমথমে বিরাজ করলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিকভাবে পরিস্থিতি এখনকার থমথমে রয়েছে এবং এখানে আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ ডিএমপি কমিশনার তারা এখন অবস্থান করছেন। নবনীতা। রাজু, ধন্যবাদ আপনাকে। এবারে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিকেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা 3:30টায় ইশতেহার প্রকাশ করা হবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতারা। সেখানে আছেন রাহুল রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, আজ বিএনপির ইশতেহারে কোন কোন বিষয় প্রাধান্য পেতে পারে, কিছু জানতে পেরেছেন?
নবনীতা, আপনাকে ধন্যবাদ। আসলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে এই যে নির্বাচনী ইশতেহার দেয় রাজনৈতিক দলগুলো, সেটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা রাজনৈতিক দলগুলো জাতির সামনে তুলে ধরে তারা যদি মানুষের রায়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র উন্নয়নে, রাষ্ট্র গঠনে তাদের যে পরিকল্পনাগুলো সেগুলো তুলে ধরেন। আমরা দেখেছি যে এরই মধ্যে কিছু রাজনৈতিক দল, জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এবং আজকে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বেলা 3:30টায়। দলের চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের নিয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এখানে কূটনীতিক সহ বিশিষ্ট জনরাও কিন্তু এই ইশতেহার ঘোষণা কর্মসূচিতে থাকবেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে এই ইশতেহারে কি কি বিষয় গুরুত্ব পাবে, আমাদের কাছে কিন্তু এরই মধ্যে যেটি ইশতেহারের যে মূল বিষয়গুলো সেটি এসে পৌঁছেছে এবং এই ফাইলটিতে আমরা দেখতেই পাচ্ছি যে লিখা সবার আগে বাংলাদেশ, বিএনপির স্লোগান কিন্তু সেটি, এবং সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানকে সামনে রেখে বিএনপি তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা দেখেছি যে এই ইশতেহারে 5টি অধ্যায় দেওয়া হয়েছে এবং 5টি অধ্যায়ে 51টি পয়েন্ট রয়েছে। আমরা এটি পড়েছি এবং আগের থেকে আমরা কিছুটা জানতে পেরেছি। সেটি হচ্ছে যে তারা রাষ্ট্র সংস্কার যে করবে জুলাই সনদের ভিত্তিতে, তবে জুলাই সনদে যে বিষয়গুলোতে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে সেই বিষয়গুলো তারা সংস্কার করবে। একই সঙ্গে অর্থনৈতিক মুক্তি কিংবা অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমরা দেখেছি যে এখানে স্পষ্টভাবে লেখা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। তাদের ইশতেহারে এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং বিএনপি বলেছে তারা যেভাবে হোক যদি মানুষের রায় ক্ষমতায় আসে তারা সুশাসন প্রতিষ্ঠা করবে। ইশতেহারে এই বিষয়গুলো ভীষণ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে নারীদের অধিকার নিশ্চিত সে বিষয়ে বিএনপি বিশেষ গুরুত্ব দিয়েছে। তরুণদের কর্মসংস্থান, নারী এবং তরুণদের ভাবনায় বাংলাদেশ গড়ে তোলার সেগুলো বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি। এছাড়া বিএনপি কিন্তু 31 দফা অনেক আগে থেকে তাদের 31 দফা দিয়েছে, যে রাষ্ট্র গঠনে তাদের 31 দফা। পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটি খাতে তিনি কিভাবে রাষ্ট্র গড়ে তুলবেন সেই পরিকল্পনাগুলো দিয়েছেন। এবং এখন যে নির্বাচনী সমাবেশগুলো করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, প্রতিটি সমাবেশে আমরা দেখেছি যে রাষ্ট্র গঠনে তাদের যে পরিকল্পনা সেগুলো তুলে ধরেছেন। আসলে সেগুলোর উপর ভিত্তি করে বিএনপির এই নির্বাচনী ইশতেহার। আমরা বলতে পারি যে জুলাই সনদ, অর্থনৈতিক মুক্তি, সুশাসন, দুর্নীতিমুক্ত এবং নারী এবং তরুণদের ভাবনা, নারীদের অধিকার নিশ্চিত, তরুণদের কর্মসংস্থান, এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিএনপির এই নির্বাচনী ইশতেহারে, যেটি কিছুক্ষণ পরই অর্থাৎ 3:30টায় ঘোষণা করা হবে। আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনী সমাবেশে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাহুল, ধন্যবাদ আপনাকে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি দলকে উদ্দেশ্য করে বলেছেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে। বরিশাল পটুয়াখালী জনসভায় জামায়াত আমির বলেন, এই অঞ্চলে নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে জামায়াত। গণভোটে হ্যাঁ পরাজিত হলে জাতির ভাগ্যে ফের গোলামির জিঞ্জির ফিরে আসবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আবুল কাশিমের ক্যামেরায় তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে আরসি কলেজ মাঠে জনসভার মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও জড়ো হন নেতাকর্মীরা। বরিশালের মানুষদের নানান প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন। 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে, আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামাও আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী 18 কোটি মানুষের পাহারাদার হিসাবে কাজ করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান।
বাংলাদেশ জামাতে ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোনো অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করার। এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন, আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন, ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব। এরপর জামায়াতে ইসলামীর আমির অংশ নেন পটুয়াখালীর বাউফল জনসভায়। এখানেও কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির গণভোটের হাঁয়ের পক্ষে ভোট চান। জনসভায় জামায়াতের আমির বলছেন, তারা ক্ষমতায় গেলে নারীদের জন্য আমার আয়ের সংসার নামে একটি প্রকল্প চালু করবেন, যে প্রকল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে 11 দলীয় জোটের পক্ষে সমর্থন চান ডক্টর শফিকুর রহমান। প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে 11 দলীয় জোটের পক্ষে সমর্থন চান ডক্টর শফিকুর রহমান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। দীর্ঘ 23 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। তারেক রহমানের নিরাপত্তায় সকল ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি নয়, বরং নিত্য সমস্যা সমাধানের পাশাপাশি জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব চায় ঢাকাবাসী। অন্যদিকে প্রার্থীরাও নতুন বাংলাদেশে গণমানুষের নেতা হয়ে ওঠার প্রতিশ্রুতি দিচ্ছেন। ঢাকার নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন পান্থ রহমান। তাই যেভাবে আমরা ব্যবসা করতে পারতে আছি, এরকম ব্যবসা করতে পারি, এই পরিশ্রম করে খাইতে পারি তো নাই। গরিব মানুষ আমরা তো সুন্দরভাবে চলতে পারি, খাইতে পারি, এই লোক যথেষ্ট। আমরা চাই শান্তি শৃঙ্খলা এইসব। নেতাদের কাছে তো আমরা ওই যে ধরাধরি মারামারি লাঠালাঠি এইগুলোর মধ্যে 5 বছর পর পর যে ইলেকশন হয় সেখানে দেখা যায় নেতারা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা অনেক সময় দেখতে পাই না। এই জন্য আমরা এবার যেটা চাই সেটা হচ্ছে যে জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্ব, বা পাশ করার পরে তারা যেন মনিব হয়ে না ওঠেন। খুব বেশি চাওয়া নেই ঢাকাবাসীর, শুধু চান আর্থসামাজিক নিরাপত্তা আর জবাবদিহিমূলক নেতৃত্ব। প্রার্থীরাও দিচ্ছেন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। ঢাকা 12 বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ওয়েলকামিং সিচুয়েশন। তাই মনে করি যে সকল কিছু সামনে রেখেও একটা বিপুল একটা সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। আমার বয়স যখন 3 বছর তখন থেকে আমি এলাকায় বসবাস করি, তো তখন থেকে আমি এলাকার খেলাধুলা করেছি। তখন এত বাড়িঘর ছিল না, প্রত্যেকটি এলাকার মাঠে বিভিন্ন জায়গায় আমি খেলাধুলা করেছি। সো ছোটোবেলা থেকেই কিন্তু এই মানুষগুলোর সাথে কিন্তু আমি বেড়ে উঠেছি। সো আলহামদুলিল্লাহ, যে আশা করি যে লোকাল যে শব্দটি আপনি বলেছেন সেটা ডেফিনেটলি একটা আলাদা এক্সট্রা বেনিফিট আমি অবশ্যই পাবো। সবার জন্য শান্তির ঢাকা গড়ার লক্ষ্যের কথা শোনাচ্ছেন প্রার্থীদের অনেকে। অনেক লোক নিজেরাই বলে ফেলছেন যে আমরা তো সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রধানমন্ত্রীকে এই আসন থেকে দেখতে চাই। এই এলাকায় একদিকে যেভাবে বিত্ত বৈভবশালী মানুষদের অবস্থান, আবার একই সঙ্গে অতি দরিদ্র মানুষদেরও অবস্থান। এখানে একটা সেতুবন্ধন তৈরি করা, যাতে এখানকার একটা অর্থনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যেটা অংশ, সেটার কিছুটা হলেও এই এলাকা থেকে যেন বাস্তবায়ন শুরু করা যায়। প্রত্যাশা পূরণ হবে সেই চাওয়া ঢাকার ভোটারদের। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে খেলার খবরে থাকছে। বাংলাদেশকে ছাড়াই শনিবার শুরু হচ্ছে আইসিসি টি20 বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে গুরুত্ব পাচ্ছে গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ সুবিধার বৃদ্ধির বিষয়। ভোটারদের এসব প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। মিথিলা নাজনীন জানাচ্ছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার সভা সমাবেশ। ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের মানুষ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। আমার নাটোর সদর নলডাঙ্গা, নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে জয়লাভ করাবে বলে আমি
বিশ্বাস করি। কক্সবাজার 2 আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি কুতুবদিয়ার জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের নেতা হামিদুর রহমান আজাদ ভাইকে নির্বাচিত করার জন্য প্রস্তুত রয়েছেন। ভোলা 2 আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম। জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভোলায় নির্বাচনী জনসভা করেছেন। চাঁদপুর 3 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন হাত পাখা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আমাদের ভালো একটি রাষ্ট্র দরকার, ভালো রাষ্ট্র কাঠামো তৈরির জন্য ভালো লোক সেখানে যাওয়া দরকার। চাঁদপুর 2 আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি মনোনীত হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফয়জুন্নুর আখন জনসংযোগ করেছেন। আমি যদি নির্বাচিত হই, আমি প্রথম 1 মাসের মধ্যে আমি 1000 মানুষকে চাকরি দেব। গাইবান্ধা 2 সদর আসনে জামায়াতের প্রার্থী গণসংযোগ করেছেন। গাইবান্ধা 3 আসনে স্বতন্ত্র প্রার্থী SM খাদিমুল ইসলাম খোদি নির্বাচনী সমাবেশ করেছেন। খুলনা 1 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা হয়েছে। অংশ নেন জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। আমার বাড়ি সাঁচি বুনিয়ার, শুধু বিদ্যুৎ চলে যায়। এই সমস্ত ব্যবস্থা থাকবে না। আমাদের এখানে আধা ঘন্টা বিদ্যুৎ যাবে 24 ঘন্টার মধ্যে, তার বেশি বিদ্যুৎ যেতে পারবে না। জামায়াতে ইসলামের খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে কিছু খাল খনন করা, জলাবদ্ধ খালের প্রতিগুলো সাফ করা, সুইচ গেটের মুখগুলো খুলে দিয়ে পানি ছাড়া, কখনো একদিকে ছাড়লে আর একদিক ভেসে যায়, আর একদিক না ছাড়লে ফসল ওঠে না, উভয়ের সাথে আলাপ আলোচনা করে ইউনোদের সাহায্য নিয়ে, বিশেষ সাহায্য নিয়ে আমরা একটা শর্ট টার্ম প্ল্যান করেছি। লক্ষ্মীপুর 4 আসনে জেএসটি মনোনীত তারা মার্কা প্রতীকের প্রার্থী তানিয়া রবের সমর্থনে মিছিল হয়েছে। মেহেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণের পক্ষে মিছিল ও গণসংযোগ করেন কর্মী সমর্থকরা। পিরোজপুর 1 আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে জনসংযোগ করেছেন নেতাকর্মীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই। রংপুরের পীরগঞ্জ, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 24 জন। রংপুরের পীরগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন। পুলিশ জানিয়েছে ভোর 4:30টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে রংপুরমুখী লেনে একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। সে সময় পেছন থেকে আসা দ্রুতগতি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের এক যাত্রী নিহত হন। আহত একজনকে পীরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র এবং তার ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটো ভ্যান ও ট্রাকের সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন। আহতদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ইজি বাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন 8 জন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে আলোচনা শুরু হচ্ছে। আল জাজিরা জানিয়েছে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জারেড কুশনার অংশ নিচ্ছেন। উত্তেজনা কমাতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে এই আলোচনাকে। নিটোল টাটা, কৃষি সংবাদ। শীত মৌসুমে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়। স্বাদে অতুলনীয় আর মানে ভালো হওয়ায় এসব গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সৌন্দর্যের ঝাঁপি খুলে বসেছে মেহেরপুরের আমঝুপি বিএডিসির সূর্যমুখী বাগান। বাতাসে দোল খাওয়া হলুদ ফুলের সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থী এবং প্রকৃতি প্রেমীদের। প্রতিদিনই সূর্যমুখী ফুলের মোহনীয় সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন তারা।
সংবাদের শেষ ভাগে আমরা সব শেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নবম পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সংঘর্ষে আহত অনেকে। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা বিকেলে যোগ দেবেন তারেক রহমান সহ শীর্ষ নেতারা। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে বললেন জামায়াতের আমির। গণভোটে হ্যাঁ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরবে মন্তব্য। এবং সারা দেশে সংসদ নির্বাচনের প্রার্থীদের জমজমাট প্রচার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।